নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি ইগনোর এই স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমার ছাত্রছাত্রীদের সামনে আবার উপস্থিত হয়েছি। গতদিন BHIC 109 আমরা যে ইউনিটগুলি পড়েছিলাম তারই কন্টিনিউয়েশনে ইউনিট 12, 13 এই ইউনিট দুটো নিয়ে আলোচনা করব। আগের দিনে একটা ইউনিট ছিল কিংশিপ, অর্থাৎ সম্রাটের যে সার্বভৌমত্ব, সার্বভৌমিক আদর্শ, এই বিষয়গুলি। এবার এই সাম্রাজ্য, সম্রাট, রাজতন্ত্র, এবং আমি বলেছিলাম যেটা একটা পিরামিডিক্যাল স্ট্রাকচার, যার একেবারে ওপরের পিলার, ওপরের যে স্তম্ভটা আছে সেখানে হচ্ছে কে আছেন? সম্রাট স্বয়ং। এবং বলা যায়, আমি এটাও বলেছিলাম যে একটা বাড়ির পিলার, ভিত নিচে থাকে এবং এই ভিতটার উপরই একটা গৃহ নির্মিত হয়। সেই বাড়িটি কতখানি ডিউরেবল হবে সেটা নির্ভর করে। কিন্তু রাজতন্ত্রের ক্ষেত্রে পিলার হচ্ছে যে মাথাটা, সেখানে হচ্ছে সম্রাট, এবং এই সম্রাট যদি বলশালী না হন, তিনি যদি বিচক্ষণ না হন, তবে কিন্তু সেই সাম্রাজ্য অচিরেই ধ্বংসের পথে এগিয়ে যাবে। শুধু রাজতন্ত্র কেন, আমরা যদি ডেমোক্রেসিতে দেখি, সেখানে যদি প্রাইম মিনিস্টার তিনি যদি বিচক্ষণ না হন, বা তার সঙ্গে যে আমলারা রয়েছে, যে মন্ত্রীরা রয়েছে, তারা যদি সুচারুভাবে তাদের দায়িত্ব যদি পালন করতে না পারেন, তবে সেই সরকার বেশি দিন টিকবে না। 5 বছর পরে সেই আবার ভোটের মাধ্যমে সেই সরকারের পতন হবে, আবার নতুন সরকার আসবে, নতুন রাজনৈতিক দল সেখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। এই একইভাবেই সম্রাট, তিনি হচ্ছেন পিলার। এবার সম্রাট তো একা তিনি শাসন করতে পারবেন না কোনো সাম্রাজ্যকে। সেই সাম্রাজ্যকে শাসন করতে গেলে তার দরকার দক্ষ মন্ত্রী এবং আমলা, বা মুঘল যুগের যে প্রেক্ষাপটে বা পরিপ্রেক্ষিতে আমরা অভিজাত শ্রেণী কথা বলবো। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমলা কথাটা ইউজ করব, ব্রিটিশ প্রেক্ষাপটে আমলা কথাটা ইউজ করব, কিন্তু মুঘল শাসন নিয়ে যখন আলোচনা করছি তখন নবিলিটি বা অভিজাত তন্ত্র কথাটাই উল্লেখ করব। এই ইউনিট 12-তে এ কম্পোজিশন অফ নোবিলিটি, অর্থাৎ নোবিলিটি মানে হচ্ছে অভিজাত তন্ত্র। এই অভিজাত তন্ত্র গড়ে উঠেছিল অভিজাতদেরকে কেন্দ্র করে, যারা সম্রাটের চারপাশে থাকতেন, সম্রাটের ডান হাত ছিলেন। এই অভিজাতদের মধ্যে কেউ কেউ বংশানুক্রমিকভাবে অভিজাত ছিল, এবং এই বংশানুক্রমিক অভিজাতদের মধ্যে থেকে অনেক উচ্চ পদের যে আধিকারিকরা, তারা মুঘল রাজদরবারে তারা স্থান করে নিয়েছিলেন। তারা মানসবদার হিসাবে তারা নিজেদের একটা জায়গা করে নিয়েছিলেন। অর্থাৎ এটা হচ্ছে বংশানুক্রমিকভাবে তারা, তাদের মধ্যে এই আভিজাত্য আছে। এই আভিজাত্যের জোরে তারা তাদের জায়গাটা করে নিয়েছিলেন। সুতরাং নোবিলিটি বা অভিজাত তন্ত্রের যে গঠনের মধ্যে এটা একটা বিষয়, যে বংশানুক্রমিক অভিজাত, যে
মুঘলদের সঙ্গে যারা এসেছিলেন বাইরে থেকে, ইরানি, তুরানি, এই যে অভিজাতরা এসেছিলেন, তারাই তো এই একটা বিশেষ সম্রাটের একেবারে চারপাশে ছিলেন এবং উচ্চ পদ তারা কি করতেন, তারা হোল্ড করতেন। কিন্তু আমরা এই মুঘল অভিজাত তন্ত্রের মধ্যে কিন্তু একটা ডেমোক্রেটিক একটা ভাবধারা লক্ষ্য করি। কি ধরনের? না, রিজিড, যেখানে ওপেন টু অল। এটা আমরা যদি আপনারা যখন ইউরোপিয়ান হিস্ট্রি পড়েছেন এবং সেখানে যদি নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে পড়ে থাকেন, সেখানে আপনারা পড়েছেন যে নেপোলিয়ন বোনাপার্ট তার যে শাসন ব্যবস্থায় অংশগ্রহণের ক্ষেত্রে তিনি যোগ্যতার উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং সেখানে কে অভিজাত সেটা কিন্তু বিচার্য বিষয় ছিল না, অর্থাৎ ওপেন টু মেরিট, যোগ্যতা অনুসারে যে কোনো প্রার্থী রাজ দরবারের যে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে। ঠিক একইভাবে আমরা মুঘল শাসনতন্ত্রতেও দেখছি যে বিশেষ করে আকবরের সময় থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি, তিনি কেবলমাত্র বংশানুক্রমিক যে অভিজাত ছিল তাদের উপর যে গুরুত্ব দিয়েছেন তা নয়, তিনি কিন্তু অসম্ভ্রান্ত অর্থাৎ সম্ভ্রান্ত বংশে, এবং এই যে অভিজাত কাদের বলি আমরা, সাধারণভাবে যারা সম্ভ্রান্ত বংশে যাদের জন্ম, সেটা রাজ পরিবারের সদস্য হতে পারেন, সেনাপতির সন্তান হতে পারেন, কিংবা বংশানুক্রমিকভাবে কোনো বড় বণিক কিংবা মন্ত্রী ইত্যাদি, মানে যারা এই অলরেডি যারা রাজ দরবারের সঙ্গে জড়িত আছে সেটাকে বলা হচ্ছে বংশানুক্রমিক। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে, যেমন আমরা এই সেম জিনিসটাই কিন্তু আমরা যখন গুপ্ত পিরিয়ড আলোচনা করেছি তখনও কিন্তু আমরা দেখেছি যে সমুদ্রগুপ্তের যে সভাকবি হরি সেন, তিনি কেবলমাত্র এই এলাহাবাদ প্রশস্তির যে রচয়িতা ছিলেন তা কিন্তু না, তিনি কিন্তু একটা রাজপদকে মহাসান্ধ্যে বিগ্রহী ছিলেন এবং একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করতেন, কিন্তু সেটাও ছিল বংশানুক্রমিক এবং তার পিতৃদেবতা তিনিও কিন্তু এই একই পোস্টকে হোল্ড করতেন। তাহলে আমরা যদি ইতিহাসকে ঘাঁটি, ইতিহাসের পাতায় যদি চোখ রাখি, তাহলে আমরা কিন্তু দেখব যে স্থান আলাদা, কাল আলাদা, পাত্র আলাদা, কিন্তু কতগুলি বিষয় ফান্ডামেন্টাল আছে, মৌলিক, যেগুলোর পরিবর্তন সামান্য হলেও যে মূল যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু থেকে যায়। এই রাজ শাসনের ক্ষেত্রেই বলুন আর এই অভিজাত তন্ত্রের ক্ষেত্রেই বলুন, যে এই যে বংশানুক্রমিক বা উত্তরাধিকার সূত্রে রাজদরবারে মানে যে একটা যোগ্য আসন তৈরি করা এবং বড় বড় পোস্টকে হোল্ড করা, বিভিন্ন সুবাই সুবাদার এবং পরগনায় যে একটা উচ্চ স্থান গ্রহণ করা, ফৌজদার হিসাবে নিযুক্ত হওয়া, এই যে মন্ত্রী, এই যে বিষয়গুলি, এগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। তার সঙ্গে সঙ্গে তাদের যোগ্যতারও প্রমাণ দিতে হতো, কেবল উত্তরাধিকার সূত্রেই বলে হবে না, যোগ্যতারও কিন্তু প্রমাণ দিতে হতো। কিন্তু তাও বলা যায় যে সম্ভ্রান্ত অসম্ভ্রান্তদের মধ্যে প্রতিযোগিতা হয়, এই সম্ভ্রান্তরাই কিন্তু প্রায়োরিটি পেত, কিন্তু
পাশাপাশি আমরা যেটা আকবরের সময় থেকে দেখছি, যেটা বললাম, অসম্ভ্রান্তরা তারা যদি নিজেদের যোগ্য প্রার্থী রূপে প্রমাণ করতে পারত, তবে সেই যোগ্যতার বিচারে তারাও কিন্তু অভিজাত পদে আসীন হতে পারতেন এবং উচ্চ পদে আসীন হতে পারতেন। কিন্তু একটা পার্থক্য ছিল। কি সেই পার্থক্য? না, অভিজাতদের ক্ষেত্রে অনেকটা মানে সম্রাটের সুপারিশে প্রথমেই অনেক উচ্চ পদে, সম্রাটের অনুমোদনে প্রথমে উচ্চ পদে আসীন হওয়া যেত যারা উত্তরাধিকার সূত্রে। কিন্তু যারা অসম্ভ্রান্ত, তাদের লড়াই করে করে নিম্নতম পদ থেকে ধাপে ধাপে ওপরে উঠতে হতো। এবং এই বিষয় দুটি একটা গুরুত্বপূর্ণ, সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত। সেক্ষেত্রে আমরা কি দেখছি যে ওপেন টু অল, এই রাজকোট দরবারে বা শাসনতন্ত্রের মধ্যে নিজেকে ইনভলভ করা, এটার মধ্যে কিন্তু মুঘল সম্রাটরা কোনো রিজিডিটি রাখেননি। যে ব্যক্তি যোগ্য, সে কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, কোন জাতিভুক্ত, সেটা কিন্তু তারা বিচার করতেন না। সুতরাং একটা জিনিস, যে শ্রেণী বৈষম্য, জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য, এই ডিসক্রিমিনেশন কিন্তু মুঘল ইতিহাসে পাওয়া যায় না। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে রাজপুতরা কত উঁচু পজিশনে উঠেছিল। মান সিং, টোডরমল, বীরবল, ভগবান দাস, এরা কত উঁচুতে উঠেছিলেন এবং মনসবদারি পদ তারা প্রাপ্ত হয়েছিলেন। তবে ফাইনাল কথা কিন্তু বলতেন সম্রাট, এবং সম্রাটের অনুমোদন ছাড়া কোনো অভিজাত তার অভিজাত পদকে হাসিল করতে পারতেন না বা পেতেন না। তিনি ইচ্ছা করলে তাকে অভিজাত পদে বসাতে পারতেন, সর্বোচ্চ আধিকারিক পদে বসাতে পারতেন সেই অভিজাতকে। আবার তার যদি মনোপুত না হতো, তবে কিন্তু তিনি তাকে সেখান থেকে সেই পদচ্যুত করতে পারতেন, তাকে সেখান থেকে নামিয়ে দিতে পারতেন। সব কিছুই নির্ভরশীল ছিল সম্রাটের উপর। তাহলে এই যে বিষয়টি, এটার দ্বারা আপনারা কি বুঝতে পারছেন, কি অ্যানালিসিস আপনাদের হচ্ছে নোবেলিটির সম্পর্কে? না, নোবেলিটি অনেক তারা উচ্চ পদে আসীন ছিলেন, কিন্তু তার যে নিয়ন্ত্রণটা সেটা কিন্তু সম্রাটের হাতে থাকতো। কেন? না, সম্রাট এর দ্বারা বোঝাতে চাইতেন, তোমরা যতই মহান হও, যতই বড় হও, যত অর্থ বিত্ত প্রতিপত্তি তোমাদের থাকুক, তোমরা সম্রাটের থেকে অনেক নিচে। এবং এই কারণেই অনেক বৈভবশালী ব্যক্তিও তিনি যদি সম্রাটের অনুমোদন না পেতেন, তবে কিন্তু উচ্চ আধিকারিক পদে বা অভিজাত পদে তিনি যুক্ত হতে পারতেন না। আবার অনেক মানুষ যারা তাদের সেরকম ভাবে তার অর্থবিত্ত ছিল না, তারাও কিন্তু অভিজাত পদ প্রাপ্ত হয়েছেন, কারণ সম্রাট তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করেছেন। সুতরাং যার প্রতি সম্রাটের কৃপা দৃষ্টি বর্ষিত হতো, যাকে তিনি অনুগ্রহ করতেন, তিনি মনে করতেন, তাকে তিনি এই পদটি দান করতেন।
যত তার মানে এখানে আমি যে বারবার পিরামিডিক্যাল স্ট্রাকচারে সম্রাটের যে ওপরের স্তম্ভটার কথা বলছি, সুতরাং সম্রাট যদি বলশালী না হন, তিনি যদি তার সেই পার্সোনালিটি ব্যক্তিত্ব না থাকে, তিনি অভিজাতদের কি করে তিনি নিয়ন্ত্রণ করবেন? এবং সেই কারণে আমি আগের দিন আলোচনা করেছিলাম, যতদিন পর্যন্ত মুঘল সম্রাটরা শক্তিশালী ছিলেন, বলশালী ছিলেন, যেমন আমরা দেখেছি জাহাঙ্গীর, তিনি সুরা পানে তিনি মত্ত হয়ে থাকতেন, এবং যার জন্য শাসন পরিচালনার যে একটা গুরু দায়িত্ব, সেটা নির্বাহ করার ক্ষমতা তিনি হারিয়েছিলেন। মেবি, কিন্তু তিনি সেই ক্ষমতা না রাখলেও তার পত্নী, তিনি কিন্তু সেই ক্ষমতা তিনি নিজের হাতে ধরে রেখেছিলেন, এবং সেই কারণে ইতিহাসে নূরজাহান জুনতা, অর্থাৎ নূরজাহান সমস্ত নামে জাহাঙ্গীর তিনি সামনে ছিলেন সম্রাট, কিন্তু সমস্ত শাসনটা পরিচালনা এবং পুরোপুরি অভিজাতদের নিয়ন্ত্রণ করতেন কিন্তু নূরজাহান। এবং সেই সময় এই অভিজাতদের মধ্যে আবার অনেক ষড়যন্ত্র হয়েছিল সম্রাটের পরিবারের বিরুদ্ধে। তো এই রকম বিষয়গুলো চলতেই থাকে। এই ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ রাজতন্ত্র। রাজতন্ত্রই বলুন, ডেমোক্রেসি বলুন, সব ক্ষেত্রে রাজনৈতিক একটা ষড়যন্ত্র চলতে থাকে। কিন্তু যিনি যোগ্য ব্যক্তি হবেন, যিনি এই শাসনের সাম্রাজ্যের হাল ধরে আছেন, এটা তার দায়িত্ব। তিনি কিভাবে এটাকে ট্যাকেল করবেন, তিনি এই ষড়যন্ত্রকারীদের, ষড়যন্ত্রীদের তিনি কি করে সাজা দেবেন, কি করে তাদের মাথাটা নোয়াবেন। এর জন্য শক্তিমান সম্রাট, বুদ্ধিমান, বিচক্ষণ, মানসিকভাবে বলশালী, ধীরস্থির সম্রাটের প্রয়োজন। সেই কারণে আমরা দেখেছি মারাঠাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আওরঙ্গজেব দীর্ঘদিন তিনি তার রাজধানীর বাইরে, রাজদরবারের বাইরে ছিলেন, দাক্ষিণাত্যে তিনি ছিলেন দীর্ঘ বছর, এবং সেখানেই তার মৃত্যু হয়। তাহলে এই যে দিল্লি থেকে বহু বছর তিনি যে সেখান থেকে তিনি নিজেকে যে একটা আইসোলেটেড রেখেছিলেন, তার ফলে কিন্তু সেটা কিন্তু সাম্রাজ্যের পক্ষে শুভ হয়নি। এবং যে অভিজাতরা এই সাম্রাজ্যের পিলার ছিলেন, সেই অভিজাতরা দরবারে নানাবিধ চক্রান্ত শুরু করলো, এবং তাদের মধ্যে ইরানি, তুরানি এসব গোষ্ঠী হয়ে গেল, তারা কিংমেকার হয়ে গেলেন। যে অভিজাতরা সম্রাটকে শক্তি যোগাচ্ছেন, বুদ্ধি যোগাচ্ছেন, আবার যদি তারা সুযোগ পেয়েছেন, তবে সেই অভিজাতরাই সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, মাথা তুলেছেন। আবার দেখুন, এই যে ইরানি, তুরানি, এরা তো সবই একই ধর্মীয় গোষ্ঠী, কিন্তু আকবর তিনি বুঝেছিলেন যে এরা অত্যন্ত স্বার্থান্বেষী, সুযোগ পেলেই এরা রাজতন্ত্রকে, সম্রাটকে তারা আঘাত করবে, ক্ষতি করার চেষ্টা করবে। সেই জন্য তিনি বিভিন্ন ক্ল্যান থেকে এই অভিজাতদের নির্বাচন করেছিলেন। কারণ কি? তিনি এতখানি বিচক্ষণ ছিলেন যে তিনি কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের উপর তিনি নিজেকে নির্ভরশীল রাখতে চাননি, এবং সেই কারণেই রাজপুতদের সঙ্গে তার একটা সন্ধি হয়েছিল। এই সন্ধি ডিপ্লোম্যাটিক সন্ধি, এবং তাদের তিনি উচ্চ পদে আসীন করেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন এই রাজপুতরা ইরানি, তুরানি অভিজাতদের মতো
বিশ্বাসঘাতক নন এবং প্রয়োজনে তারা সম্রাটের হয়ে তারা লড়াই করতে পারবে, তারা সম্রাটের একটা শক্তিতে পরিণত হবে। সত্যিই তাই। এই যে রাজপুতরা, যে খানোয়ার যুদ্ধে যে রাজপুতের বিরুদ্ধে বাবর যুদ্ধ করেছিলেন, আকবরের সময় কিন্তু রানা প্রতাপ ব্যতীত বাকিরা কিন্তু অনেকেই তারা আকবরের একটা শক্তিতে পরিণত হয়েছিলেন। এবং এই যে মুঘল সাম্রাজ্য সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছিল, তার পেছনে কিন্তু এই রাজপুতদের একটা বিরাট অবদান আছে, রাজপুত অভিজাতদের একটা বিরাট অবদান আছে। কিন্তু যখন আওরঙ্গজেবের সঙ্গে এই রাজপুতদের জিজিয়া করকে আরোপকে কেন্দ্র করে একটা বিরোধ শুরু হলো, তাছাড়া যে বিভিন্ন কারণে যে রাজপুতদের যে রাজ্যকে গ্রাস করার, কুক্ষিগত করার যে একটা অভিসন্ধি সম্রাট আওরঙ্গজেব দেখিয়েছিলেন, সেইটি যার জন্য রাঠোররা বিদ্রোহ করলো আওরঙ্গজেবের বিরুদ্ধে। তাহলে এর ফলে কি হলো? এর ফলে কিন্তু রাজপুতরা আর মুঘল সাম্রাজ্যের একটা পিলার রইল না। মুঘল সাম্রাজ্যের হয়ে যে রাজপুতরা নিজেদের জীবন দান করেছিলেন, যে নিজেদের সর্বশক্তিকে তারা দিয়েছিলেন, সর্বশক্তি প্রয়োগ করেছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে রাজতন্ত্র থেকে, প্রশাসন থেকে তারা নিজেদেরকে ধীরে ধীরে সরিয়ে নিলেন। তার ফলে এই রাজপুতদের আস্থা হারানোটা মুঘল পতনের একটা সিঁড়ি তৈরি করলো। এবং এছাড়াও আমরা দেখব যে এই মুঘল নোবিলিটির মধ্যে কিন্তু মারাঠিরাও একটা অভিজাতদের মধ্যে একটা বিশেষ একটা তাদের স্থান ছিল। কিন্তু সেই মারাঠাদের সঙ্গেও কিন্তু আওরঙ্গজেবের সময় একটা অনৈক্য, বিরোধ তৈরি হলো, যার ফল তো এই সাম্রাজ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হয়েছিল। এবং একে একে হিন্দুরা মুঘল সাম্রাজ্যের বিরোধী শক্তিতে রূপান্তরিত হলো। সুতরাং এই অভিজাতদের কি করে পরিচালনা করা হবে সেটা দেখার দায়িত্ব কিন্তু সম্রাটের। সেটাকে যোগ্যভাবে তাদের ভেতরে যে যোগ্যতা আছে, কিভাবে সেই যোগ্যতাকে তিনি বার করে নেবেন, কি করে তাদেরকে কাজে লাগাবেন এবং প্রয়োজনে তাদেরকে কি করে উচ্চ পদে আসীন করবেন, আবার প্রয়োজনে তাদেরকে যদি তা দেখা যায় তারা বিরোধী হচ্ছে, বিদ্রোহী হচ্ছে, তাদেরকে কি করে সরিয়ে দেবেন, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে সম্রাটের বিচক্ষণতার উপর নির্ভরশীল ছিল। আর এই যে সম্রাট আমরা দেখতে পাচ্ছি মুঘল সাম্রাজ্যে আকবরের সময় থেকে, কারণ আমরা বারবারই একটাই কথা বলছি আকবরের সময় থেকে, কারণ আকবরই ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার আগে বাবরের যেইটুকুন সময় তিনি যুদ্ধে কাটিয়েছেন, আর হুমায়ুনের সময় তিনি তো ভাগ্য বিড়ম্বিত শেরশাহের সঙ্গে যুদ্ধ করে তিনি দুবার পরাজিত হয়েছিলেন। তারপর তিনি ভারত ছেড়ে চলে যান, তাকে ত্যাগ করতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আবার তিনি ফিরে আসেন, ফিরে এসে বছর খানেক তিনি ছিলেন, তারপরে তিনিও দেহ রাখেন। প্রকৃত যে মুঘল প্রশাসন, তার সূত্রপাত কিন্তু আকবরের হাত ধরে। সেজন্য বারবারই আকবর আকবর কথাটা বলা হচ্ছে। তাহলে এই যে আকবর, তিনি বিভিন্ন সম্প্রদায় থেকে তার অভিজাতদের নির্বাচন করেছিলেন
এটার মধ্য দিয়ে একদিকে যেমন তিনি ইরানি তুরানিদের আধিপত্যকে দমন করতে চেয়েছিলেন, অপরদিকে তিনি একটা রাজনৈতিক ব্যালেন্স তৈরি করতে চেয়েছিলেন, একটা ইকুইলিব্রিয়াম তৈরি করতে চেয়েছিলেন। অর্থাৎ কোনো সমস্ত সম্প্রদায়কে আমি আমার কাছে নিয়ে আসলাম, যাতে তারা কেউ আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। তাদেরকে আমি উঁচু পোস্টগুলো দিয়ে তাদেরকে আমি প্যাসিফাই করলাম। এই যে এখনকার দিনে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন কাস্টের মানুষকে একটা মন্ত্রিত্ব দেওয়া বা যোগ্য পদ দেওয়ার যে আমরা দেখতে পাই, যে বিষয়টি দেখা যায়, বিশেষ করে এই রিসেন্ট যে ইলেকশন হয়েছে এবং গতকালও টিভিতে যেটা দেখিয়েছে, অর্থাৎ দ্যাট ইজ ডিপ্লোম্যাটিক স্টেপ in order to pacify all the classes of the community. সমস্ত কমিউনিটি, কেউ যেন মনে না করে যে সম্রাট আমাকে তো দেখলো না, আমি তাহলে সম্রাটের বিরাগ ভাজন, তাহলে এবার তাদের মধ্যে যে ক্ষোভটা তৈরি হবে তার থেকে তাদের মধ্যে একজন নেতা তৈরি হয়ে যাবে এবং তারা তলে তলে সম্রাটের বিরুদ্ধে চক্রান্ত শুরু করবে। সেই জন্যেই কিন্তু আকবর বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়ের থেকে, এমনকি যাযাবর গোষ্ঠীর থেকেও তিনি অভিজাতদের তিনি নির্বাচন করেছিলেন। এর ফলে একটা মিশ্র শাসক গোষ্ঠী তৈরি হয়েছিল, যাদের সবকিছু, যাদের প্রাণ যে প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট এবং তার যে নিয়ন্ত্রণ, সেটাও কিন্তু সম্রাট নিজের হাতেই রেখেছিলেন। আর তাছাড়া কি, এর মধ্য দিয়ে একটা ভারতীয় যে এই যে বিভেদের মধ্যে ঐক্য, এই একটা ভারতীয় নানা ভাষা, যে ভাষাভাষী দেশ, নানা ধর্মের দেশ, জাতির দেশ এই ভারতবর্ষ, যুগ যুগ ধরে তিনি হিন্দুদেরকেও যেমন প্যাসিফাই করেছেন, যে আফগানদের সঙ্গে এত লড়াই করতে হয়েছিল মুঘলদের, সেই আফগানদেরকেও তিনি অভিজাত গোষ্ঠীর মধ্যে তিনি স্থান দিয়েছেন। কেন? কারণ বুদ্ধিমানরা বলে, শত্রুকে তুমি যত দূরে রাখবে তাকে তুমি শত্রুতা করার সুযোগ আরো বেশি করে দেবে। নিন্দুক যদি তোমাকে নিন্দা করে, তাহলে তুমি তাকে ভালোবেসে কাছে টেনে নাও, তাহলে তোমার সে ধীরে ধীরে তোমার প্রতি তার যে বিতরাগটা, সেটা সাধারণভাবে, ব্যতিক্রমী তো আছেই যারা সুযোগ সন্ধানী এবং সুযোগ পেলেই যারা ছোবল মারবেই, কিন্তু সাধারণভাবে তুমি যদি তাকে নানানভাবে তুমি তাকে উপহার দিয়ে তুমি তাকে সমৃদ্ধ করো, পোস্ট দিয়ে সমৃদ্ধ করো, তাহলে তাদের মধ্যে থেকে আস্তে আস্তে সেই বিরাগ ভাজন যারা ছিল তারা কিন্তু সম্রাটের প্রতি, তারা সম্রাটের অনুগত হয়ে উঠবে। যেমন এই আফগানরা, তারা প্রথম দিকে অনেক বেশি পরিমাণে বিরোধী ছিল, অধিক পরিমাণে মুঘলদের বিরোধী ছিল, কিন্তু ইব্রাহিম লোদি যখন পরাজিত হলেন পানিপথের প্রথম যুদ্ধে, তখন তারা বুঝলেন, তাদের মধ্যে অনেকে আফগানদের মধ্যে, যে আমরা আমাদেরকে নিজেদেরকে টিকিয়ে রাখতে গেলে এই মুঘল সম্রাটদের অনুগত হতে হবে। তখন একটু একটু করে তারা প্যাসিফাইড হতে শুরু করলো। তবুও বাবর বা হুমায়ুন তারা কিন্তু এদের থেকে দূরেই ছিলেন এবং আকবরও কিন্তু খুব একটা তাদের সঙ্গে যে সখ্যতা করেছেন তা নয়, কিন্তু তবুও তাদেরকে স্থান দিয়েছিলেন। কিন্তু জাহাঙ্গীরের সময় এই আফগান অভিজাতদের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। আবার শাহজাহানের সময় থেকে
এই আফগানদের অভিজাতদের গুরুত্বটা কমতে থাকে। এই যে তাহলে আমরা যে এই যে কম্পোজিশনটা আলোচনা করছি ইন্ট্রোডাকশনে, এই যে অভিজাতদের মধ্যে থেকেই তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত করেছেন। এই গুরুত্বপূর্ণ যে প্রশাসনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে রাজস্ব দপ্তর, এবং কারণ এই রাজস্ব সংগ্রহের উপরে এই রাজকোষের অর্থ উপার্জনের একটা বড় অংশ তার উপর নির্ভর করে, এবং সেইটা নিয়েই যে এই 13-এ ফিস্কাল পলিসি, মুঘলদের ফিস্কাল পলিসি কেমন ছিল, অর্থাৎ কোথা থেকে রাজস্ব সংগৃহীত হবে এবং তার নগদে নাকি তা কোনো মানে কৃষিজাত পণ্যের মানে পরিমাপে সংগৃহীত হবে, এবং কোথা থেকে তারা কিভাবে সংগ্রহ করবেন, এটার জন্য কি কি পদ্ধতি ছিল, এবং কাকে কাকে তারা নির্বাচন করতেন, এবং এই রাজস্ব প্রশাসনকে কিভাবে যে কেন্দ্র এবং প্রদেশে কিভাবে তারা ভাগ করেছিলেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু এই ইউনিটটাতে আলোচনা করা হয়েছে। এবং এই আলোচনাটার যে সারমর্ম, সেখানে দেখা গেছে যে মুঘল সম্রাটরা, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে খালিশা জমিকে বলা হয় খাস জমি, এবং আমরা জায়গির যখন আলোচনা করেছি জায়গির প্রথার সম্পর্কে, সেখানেও আমরা দেখেছি যে কিছু জমি জায়গিরদারকে অনুদান স্বরূপ দেওয়া হতো। তাহলে এই যে ভূমি বন্টন, এই ভূমি বন্টনটিও কিন্তু ফিস্কাল পলিসির মধ্যে একটা পার্ট অ্যান্ড পার্সেল, এবং এই ভূমি বন্টনের মধ্যে কিছু কিছু ভূমি থাকতো যে ভূমিগুলি থেকে রাজস্ব সংগ্রহ হতো, এবং সেই রাজস্ব পরগনাতে, সুবাতে এবং তারপরে কেন্দ্রীয় যে রাজকোষে সেখানে জমা পড়তো। অর্থাৎ প্রদেশে কিছুগুলো ডাইরেক্ট কেন্দ্রের কাছে আসতো, আবার কোনো কোনো যে রাজস্ব সেগুলি প্রদেশের যে এক্সপেন্স সেটাকে পূরণ করার পর সেটা সুবাতে জমা পড়তো, তারপরে সেটা কেন্দ্রীয় কোষাগারে আসতো। এবং এই যে রাজস্ব সংগ্রহের জন্য একাধিক রাজস্ব সংগ্রাহককে নিযুক্ত করা হয়েছিল, যারা তাদের নিজ নিজ দায়িত্বকে পালন করতেন। এবং এই রাজস্ব সংগ্রহ করতে গিয়ে একটা জিনিস আমরা এই আলোচনাটা থেকে যেটা উঠে আসছে, যে মুঘল সম্রাটরা কিন্তু প্রজাদরদি ছিলেন। এমন নয়, বিশেষ করে আকবরের সময় আমরা দেখতে পাচ্ছি যে তিনি চাষিদের জন্য ভাবতেন। আকবরেরও যে পূর্বসূরি, আমরা যদি শের শাহের কথা আলোচনা করি, তিনি কাবুলিয়াত পাট্টা, এই একটা ব্যবস্থা তিনি কৃষকদের সঙ্গে করেছিলেন। অর্থাৎ সম্রাটরা জানতেন যে কৃষি একটা যেমন শিল্প থেকেও যেমন অর্থাগম হতো, তেমনি কৃষিও রাজকোষে অর্থাগমের একটা বিশেষ একটা উৎস। এবং পাট্টা, এই পাট্টা দিচ্ছেন, অর্থাৎ কৃষকদেরকে তিনি ভূমির অধিকার দিচ্ছেন, এবং তার বিনিময়ে তারা কাবুলিয়াত, অর্থাৎ সেটাকে তারা সই করছেন। অর্থাৎ এই যে একটা বোথ সাইডেড, একদিকে যেমন কৃষকদেরও অধিকার থাকছে ভালো মন্দ, তেমনি যে রাজ্যে বা সরকারেরও যে স্বার্থ সেটাও রক্ষিত হচ্ছে। এই যে ঐতিহ্যটা, সেটা কিন্তু মুঘল সম্রাট আকবর তিনি গ্রহণ করেছিলেন, এবং এই কৃষকদেরকে
তিনি অনেকটাই অধিকার দিয়েছিলেন। বিশেষ করে তিনি রাজস্ব সংগ্রাহকদের নির্দেশ ছিল তাঁর যে যখন দুর্ভিক্ষ খরা কবলিত থাকবে তখন যাতে তাদের উপরে অত্যাচার না করে তাদের থেকে অর্থ সংগ্রহ যাতে না করা হয়, এটার একটা নির্দেশ ছিল। তারপরে যারা দুস্থ তাদের জন্য অর্থদান, এই বিষয়গুলি কিন্তু সম্রাটরা বিশেষ নজরে রাখতেন। এবং সেই কারণেই প্রজাদের মধ্যে এই ফিলিং হয়েছিল, যেমন অভিজাতদের মধ্যে ফিলিংটা হয়েছিল যে মুঘল সম্রাটরা তো আমাদেরই, এবং আমরা তারা যে রাজপুতরা তারা কিন্তু যে জোর করে তারা মুঘল সম্রাটের অধীনত হয়েছিলেন তা নয়, তারা ভালোবেসে, কারণ সম্রাট তো আমাদেরই, আমরা সম্রাট আমাদেরই, কাজে আমরা সম্রাটের ভালো মন্দ দেখব। তেমনি প্রজারা এবং কৃষকদের মধ্যেও কিন্তু এই ফিলিংটা হয়েছিল। অর্থাৎ তিনি সম্রাট, তিনি নিজেকে একটা যে বিরাট একটা তার একটা সোশ্যাল নেটওয়ার্ক, আমরা আধুনিক প্রেক্ষাপটে যেটা আমরা বলবো, সেই সোশ্যাল নেটওয়ার্কটা তিনি তৈরি করতে তিনি কিন্তু সফল হয়েছিলেন মুঘল সম্রাট আকবর। বিশেষ করে তার জিজিয়া করকে তিনি যে তুলে দিয়েছিলেন, বিলোপ করেছিলেন, এবং হিন্দুদের প্রতি তার যে একটা মনোভাব, তার যে ঝাড়খা দর্শন, যেটা জাহাঙ্গীর, শাহজাহান তারাও বজায় রেখেছিলেন। এবং এই যে হিন্দু আকবর, যে হিন্দু বিভিন্ন ফেস্টিভ্যালে তিনি অংশগ্রহণ করতেন, এটা ওদের মধ্যে না একটা বার্তা পৌঁছেছিল যে সম্রাট আমাদের খুব কাছে। কাজে এই ফিসকাল নীতিটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে মুঘল সম্রাটের একটা ডিপ্লোম্যাটিক নীতি শুধু নয়, তার যে একটা জনহিতৈষণা নীতি সেটা কাজ করেছে। কিন্তু পরবর্তীকালে যখনই এর ব্যতিক্রম হয়েছে বা অন্যথা হয়েছে, তখন কিন্তু বারে বারে প্রজা বিদ্রোহ হয়েছে। অর্থাৎ প্রজা বিদ্রোহ কিন্তু মুঘল সাম্রাজ্যের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। কাজেই এই বিষয়গুলি নিয়েই আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যে নোবিলিটি সম্পর্কে বলছি, কি বললাম, মুঘল অভিজাত শ্রেণীর সৃষ্টি সম্রাটের ইচ্ছাধীন, সম্রাটের অনুমোদন সাপেক্ষ যে কোনো ব্যক্তি সম্ভ্রান্ত হোক অসম্ভ্রান্ত হোক, তিনি তাকে অভিজাতে পদমর্যাদায় উন্নীত করতে পারতেন, এবং তার অনুমোদনই ছিল মুখ্য। এর জন্য যে কোনো অভিজাত হতে গেলে যে কোনো বিশেষ যোগ্যতার দরকার ছিল তা কিন্তু না। আর এই অভিজাত প্রথা ছিল বংশানুক্রমিক, আমি আলোচনা করেছি, কিন্তু যোগ্যতা, এবং এরাই বেশিরভাগ অধিকাংশ তারা রাজ দরবারে তারা চান্স পেতেন, তাদের ওপেনিং হতো। কিন্তু যোগ্যতা প্রমাণিত হলে অসম্ভ্রান্তরাও উচ্চ পদে উন্নীত হতে পারত, তবে তাদের ধাপে ধাপে তাদের ওপরে উঠতে হতো। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, অভিজাত পদমর্যাদা দানে কোনো বৈষম্য করতেন না সম্রাটরা। ইরানি তুরানিরাও যেরকম সুযোগ পেয়েছে, তারা বিদেশি ছিলেন, পাশাপাশি উজবেক ও আফগানরাও তারা কিন্তু রাজপদে উন্নীত হয়েছিলেন। এছাড়া ছিলেন ভারতীয় মুসলমান সম্প্রদায় বা শেখ জাত গোষ্ঠী। যে ভারতীয় যে মুসলমান, যেটা আমরা খলজির সময় থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, তারা আফগান যে শাসনের সময়, আমরা দিল্লি সুলতানেটের সময়, যে যার জন্য একটা বিপ্লব বলছেন, খলজি বিপ্লব, রাজপুতরা, বিজাপুরের যারা অভিজাতরা তারাও স্থান পেয়েছিলেন, হায়দ্রাবাদের যে সব অভিজাতরা আছে, মারাঠা, আরব থেকে আগত, এবং পারস্য, আবিসিনিয়া, মিশর, খোরাসান থেকে আগত ব্যক্তিরা তারাও অভিজাত গোষ্ঠীর মধ্যে স্থান পেয়েছিলেন। এছাড়া খোক্কার, বালুচ প্রভৃতি উপজাতি গোষ্ঠীর যারা ছিলেন তারাও কিন্তু এর থেকে
নিজেদের মানে সম্রাট তাদেরকে বঞ্চিত করেননি। এর মধ্যে আমরা কি দেখছি যে এই জাতীয় গোষ্ঠী বৈচিত্র্যের মধ্যে ভারতীয় সংস্কৃতির রূপরেখা ধরা পড়ছে। আবার রাজনৈতিক উদ্দেশ্য, আমি যেটা আলোচনা করেছিলাম যে আকবর চেয়েছিলেন কোনো বিশেষ সম্প্রদায়ের অভিজাতদের উপর নির্ভরশীল না হতে, এবং সেই কারণেই তিনি রাজপুতদের মনসব দান করেছেন, তাদের সঙ্গে তিনি মৈত্রী স্থাপন করেছেন। হুমায়ুনের সঙ্গে যারা ভারতে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন চাকতাই, এছাড়া তুর্কি ভাষী যাযাবর উপজাতির মানুষ, এবং এরা হুমায়ুনের সঙ্গে এসেছিলেন তা নয়, এরা অলরেডি তারা বাবর যখন এসেছিলেন তার সঙ্গও দিয়েছেন, এবং কিছু ছিলেন সৈনিক যারা ভাড়া করা, এছাড়া তো তার অভিজাতরা ছিলেনই। এবং পারস্যের ধাঁচে তিনি কেন্দ্রীভূত আমলাতন্ত্রের যারা সমর্থক তারাও ছিলেন, অর্থাৎ যারা যে পারসিক যে রীতি, যেটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম, সেই মুঘল যে সার্বভৌমত্বের মধ্যে ভৌমত্বের আদর্শের মধ্যে পারস্যের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেই তার যে সমর্থক, সেই আমলাতন্ত্র যেটা, সেই আমলাতন্ত্রের সমর্থকরাও কিন্তু তারাও এসেছিলেন, তারাও অভিজাতের মধ্যে তারা জায়গা করে নিয়েছিলেন। এছাড়া যাযাবর উপজাতির মানুষ তারাও জায়গা করেছিলেন। ইন্দো মুসলিম অভিজাতদের মধ্যে মুসলিম জমিদার, উলেমা এবং সুফি সম্প্রদায় ছিল। জাহাঙ্গীরের সময় আফগান অভিজাতদের গুরুত্ব বাড়লেও শাহজাহানের সময় তা খর্ব হয়। অভিজাতদের নিয়োগের ক্ষেত্রে সাধারণভাবে আত্মীয় স্বজন এবং তাদের বংশধরদের গুরুত্ব দেওয়া হতো। এটাকে বলা হচ্ছে খানজাত বা মনসবদারের আত্মীয় বংশধরদের নিয়োগ করা হতো। আর বিদেশি অভিজাতদের মধ্যে যেটা বললাম, মধ্য এশিয়ার তুর্কি ভাষী অঞ্চল থেকে আগত তুরানি, পারস্য, আফগানিস্তান, ইরাকের পারস্য ভাষাভাষী অঞ্চল থেকে আগত ইরানি, ভারতীয় মুসলমান, শেখ জাদ প্রভৃতি। ইউরোপীয় পর্যটকরা এই অভিজাতদের বিপুল সম্পদ অর্থাৎ সম্রাটের অনুকরণে তারা একটা বিলাসবহুল জীবন যাপন করতেন। তারা উচ্চ বেতন পেতেন যেমন, আবার অন্য সূত্রে অর্থাৎ বাণিজ্যেতেই তারা নিজেদের অর্থ লগ্নি করতেন এবং বিপুল মুনাফা করতেন। আওরঙ্গজেবের সময় সুবাদার মীর জুমলার বিরাট নৌবহর ছিল, এবং সেই নৌবহর পারস্য, আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। এছাড়া আমলাদেরও তারা এক একজন জাহাজের মালিক ছিলেন, এবং ঢাকা, উড়িষ্যা, বাংলার নবাবরা, দিওয়ানরা তারাও বাণিজ্যে অংশ নিতেন। হুগলি, বালেশ্বরের ফৌজদাররা তারাও বাণিজ্যে অংশ নিতেন। অর্থাৎ অভিজাতরা ইরেসপেক্টিভ অফ দিওয়ান, ফৌজদার, প্রত্যেকে, মন্ত্রীরা প্রত্যেকে তারা কিন্তু এই অর্থ লগ্নি করতেন। এবং কিন্তু একটা জিনিস বলা হয় যে এই মনসাব বা যেটা আগের দিন বলেছিলাম বা জায়গিরদার বা মনসাবদারের মৃত্যুর পর সেই তার যা কিছু সম্রাট তাদের দিতেন সেই সম্পত্তি সেটা সম্রাটের কাছে ফিরে যেত, এবং এটা বাজেয়াপ্ত করতেন সম্রাট। সেই কারণে অভিজাতরা যতদিন বেঁচে থাকতেন তারা প্রচুর দেদার তারা অর্থ ব্যয় করতেন। কারা জানতেন আমাদের উত্তরাধিকারীরা তো এই অর্থ মানে পাবে না, এই যে সম্পদ বা সম্পত্তি তারা পাবে না। তবে কার্যক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট অভিযোগ ছাড়া কিন্তু সাধারণভাবে সম্রাট মৃত অভিজাতদের সম্পদকে বাজেয়াপ্ত করতেন না, এবং এই যে আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতেন, প্রাসাদের মতো গৃহতে বাস করতেন, তাদের বিরাট হারেম থাকতো, দাস দাসী, হাতি ঘোড়া, দামি পোশাক পরিচ্ছদ, পান ভোজন, সুস্বাদু ফল ভক্ষণ, সবকিছু এগুলো সম্রাটের অনুকরণে করতেন। কিন্তু দরবারের যে আড়ম্বর আওরঙ্গজেবের সময় ভাটা পড়লেও অভিজাতরা কিন্তু তাদের বিলাসবহুল যে জীবন থেকে
তারা কিন্তু সরে আসেননি। এবং এই অভিজাতরা ছিল সাম্রাজ্যের ভিত্তি, যার নিয়ন্ত্রণ ছিল সম্রাটের হাতে। এবং এদের দুভাগে ভাগ করা হতো, তাইনাতি রাকাব যারা দরবারে উপস্থিত থাকতেন, তাইনাতি সুবাজা যারা প্রদেশের শাসনে থাকতেন। কিন্তু এটা সম্রাটের ইচ্ছাধীন ছিল। এরা কখনো আবার যারা দরবারে তাদেরকে তিনি তাইনাতি সুবাজা করে দিতে পারতেন, কিন্তু এই পরিবর্তন যখন সম্রাট নিজে করতেন, তখন যখন দূর জায়গায় যাওয়ার আগে তাকে দরবারে হাজিরা দিতে হতো। কিন্তু যদি পানিশমেন্ট স্বরূপ যদি সম্রাট তাকে দূরে পাঠাতেন, তবে কিন্তু কোনোভাবেই তাকে রাজদরবারে তার প্রবেশ নিষিদ্ধ ছিল। দরবারে অবস্থানকালে সকাল সন্ধ্যা মানসবদারদের উপস্থিত থাকতে হতো এবং কাজ চলাকালীন দরবারের অভিজাতরা বসতেও পারতেন না, তাদের দাঁড়িয়ে থাকতে হতো। তাদের দাঁড়ানোর পৃথক জায়গা ছিল। সম্রাট সিংহাসনে আসীন থাকলে তারা সভা ত্যাগ করতে পারতেন না, সম্রাটের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন না। সম্রাট যদি ঘোড়ায় চড়ে যেত তবে তাদের হেঁটে যেতে হতো, সম্রাট যদি হাতিতে চড়তেন তবে তারা ঘোড়ায় যেতে পারত। অর্থাৎ এর দ্বারা কি বোঝাতে চাইছেন, যে সম্রাট হচ্ছে অল ইন অল এবং সম্রাটের প্রতি তোমরা আনুগত্য প্রদর্শনে বাধ্য। এইভাবে মুঘলরা একটা সুসামঞ্জস্যপূর্ণ অভিজাত তন্ত্র গড়ে তুলেছিলেন এবং তাদের প্রশাসনিক দক্ষতা কিন্তু প্রশংসনীয় ছিল। এবং তারা অল অ্যালং রাজপুতরা যতদিন এই আওরঙ্গজেবের সঙ্গে বিরোধের আগে পর্যন্ত তারা কিন্তু তাদের যেটা মানে আনুগত্য তার থেকে বঞ্চিত, নিজেদেরকে বঞ্চিত করেননি বা সম্রাটকেও বঞ্চিত করেননি। কিন্তু তার মধ্যেও দেখুন জয় সিংহ কিন্তু তিনি কিন্তু আওরঙ্গজেবের সময়ও তিনি কিন্তু তার আনুগত্যকে যথেষ্টই তিনি তার আনুগত্য প্রদর্শন করেছেন। অর্থাৎ তারা মনে করতেন যে আমরা বাধা রাজ দরবারের সঙ্গে, সম্রাটের সঙ্গে, আমাদের লয়ালটি যেন সম্রাটের সঙ্গে বাধা আছে। যতদিন এই অভিজাতরা ছিল ততদিন পর্যন্ত মুঘল সাম্রাজ্য সুপরিকল্পিতভাবে চলেছে, কিন্তু অষ্টাদশ শতকের প্রথম ভাগে ধীরে ধীরে এই সংগঠন আঘাতপ্রাপ্ত হওয়াতে ভেঙে পড়ল। আর সাধারণভাবে মহাল ও পরগনার খালিসা জমি থেকে আদায় করা যে রাজস্ব স্থানীয় রাজকোষে পড়ত এবং সেখানে ব্যয় বাদ দিয়ে অতিরিক্ত অর্থ সুবার কোষে পড়ত, সুবার কোষ থেকে আবার উদ্বৃত্ত কেন্দ্রীয় কোষাগারে পড়ত। আবার সম্রাটের ব্যক্তিগত খরচ আর কোষাগারের খরচের উৎসটাও কিন্তু আলাদা ছিল। সরকারি আয়ের উৎস ছিল খালিসায়ে শরীফা, ব্যক্তিগত খরচ যোগানের জন্য একটা নির্দিষ্ট মহাল থাকতো যাকে সারফি খাস বলা হতো। রাষ্ট্রের কৃষি জমির অধিকাংশই খালিসার বাইরে ছিল, কিছু জমি রাখা থাকতো দুস্থদের, শেখ ও সাহেবদের বিতরণ করা হতো, মাদাত মাস বলা হতো, এবং এইটা যিনি পেতেন তাকে কর দিতে হতো না এবং সেই কর তিনি নিজেই ভোগ করতেন। এবং এই যে নির্ধারিত ভূমি রাজস্ব একে বলা হতো জমা, আবার আদায়কৃত ভূমি রাজস্ব তাকে বলা হতো হাল ই হাসিল। এই দুটোর মধ্যে একটা অঙ্কের তফাৎ থাকতো, কারণ আমি জমিটা একরকম রাজস্ব নির্ধারণ করলাম কিন্তু দেখা গেল জমি উৎপাদন ঠিকঠাক দিচ্ছে না, তাহলে যেটা আদায় হতো সেটা অনেক কম হতো। কাজে বাস্তবে যেটা হাসিল হতো তাকে হাসিল-ই কামিল বলা হতো, ওই নামে নথিভুক্ত করা হতো। আকবর তিনি একজন উজিরের নেতৃত্বে একটা স্বতন্ত্র রাজস্ব মন্ত্রক গঠন করেন ওয়াকিলকে বাদ দিয়ে, যেটার নাম দিওয়ানি ওয়াজিরাত। এদের উপর প্রশাসন, রাজস্ব, আর্থিক কার্যকলাপে একটা নিয়ন্ত্রণ, মানে এদের উপর দায়িত্ব ছিল। একাধিক রাজস্ব দপ্তরের একাধিক বিভাগ ছিল, দিওয়ানি খালিসা, দিওয়ানি তান, মুস্তাফি। দিওয়ানি খালিসা বিভিন্ন প্রদেশ ও পরগনার রাজস্ব দলিল পরীক্ষা করে সুপারিশ দিতেন, জায়গির বন্টন মনসবদার নিয়োগ দেখতো দিওয়ানি তান, মুস্তাফির কাজ
ছিল আমির প্রদত্ত রাজস্বের হিসাব পরীক্ষা করা। প্রদেশে রাজস্ব দপ্তরের প্রধান ছিলেন দেওয়ানি সুবা। রাজস্ব প্রশাসনকে তার মানে আমরা দেখছি বিকেন্দ্রীভূত করা হয়েছিল। প্রতিটি তার মানে রাজনৈতিক অর্থনৈতিক দুরকম বিকেন্দ্রীকরণ। প্রতিটি প্রদেশকে একাধিক সরকার, পরগনা বা মাহালে ভাগ করা হয়েছিল। একাধিক পরগনা নিয়ে গঠিত হতো সরকার। সরকারের যে রাজস্ব কর্মচারী তাকে বলা হতো দিওয়ানি সরকার। মুঘল রাজস্ব প্রশাসনের আরেকটা দিক ছিল ইজারা। আমি সেদিন আলোচনা করেছি যাদেরকে জায়গিরদার, যাদেরকে দূরে কোথাও জায়গির দেওয়া হতো, তারা সেখান থেকে রাজস্ব সংগ্রহের জন্য যে মিডিয়েটরকে নিয়োগ করতেন, তাদেরকে বলা হতো ইজারাদার। এই ব্যবস্থাকে ইজারা। কানুঙ্গ ছিলেন রাজস্ব ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ রাজস্ব কর্মচারী। 10 জন কানুঙ্গকে নিয়ে আকবর একটা কেন্দ্রীয় কমিটি তৈরি করেন এবং তাদের উপর তিনি দায়িত্ব দেন যে আপনারা ন্যায়সঙ্গতভাবে ভূমি ব্যবস্থা কি হবে সে বিষয়ে সুপারিশ করুন। এছাড়া এই ভূমি রাজস্ব বিষয়ে টোডরমালের যে ব্যবস্থা সেটা ইতিহাস বিখ্যাত। টোডরমাল বাংলা, বিহার, গুজরাট বাদে সমগ্র সাম্রাজ্যকে 182টি পরগনা আধিকারিক নিয়োগ করেন এবং এই রাজস্ব সংগ্রহ ক্রোড়ি নামে পরিচিত ছিল, কিন্তু ক্রোড়িরা ছিল অত্যন্ত অসৎ। এই ব্যবস্থা ব্যর্থ হলো। এরপর সম্রাট আকবর যে ব্যবস্থা প্রবর্তন করলেন, রাজস্ব ব্যবস্থা দাহসালা ব্যবস্থা নামে চিহ্নিত। 1582-তে টোডরমাল আবার একটা রাজস্ব সংগ্রহ সংক্রান্ত নির্দেশনামা জারি করলেন, যা জবত ব্যবস্থা বা টোডরমাল বন্দোবস্ত নামে পরিচিত। এই যে জবতের অর্থ হচ্ছে জরিপ, অর্থাৎ জরিপ করে যে পরিমাণটা পাওয়া যাবে তার উপরেই কিন্তু রাজস্ব কত নির্ধারিত হবে সেটা নির্ভর করবে। আর মুঘল আমলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বৈশিষ্ট্যের পাশাপাশি স্থানীয় বৈশিষ্ট্যের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং সেই জন্য একটা স্বতন্ত্র ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে। এই যে ব্যবস্থা, স্থানীয় যে ব্যবস্থাটা, সেটা গালা বক্সি নামে পরিচিত ছিল। এই গালা বক্সি, এটার অর্থ হচ্ছে ভাগ চাষ। আবার বাটাই বলে একটি শব্দ পাওয়া যায়, এটা হচ্ছে রাজস্ব সংগ্রহ পদ্ধতি, এক ধরনের রাজস্ব সংগ্রহ পদ্ধতি। আবার হস্তবুদ বলেও দুটি শব্দ পাওয়া যায়, এটা হচ্ছে রাজস্ব নির্ধারণ পদ্ধতি, মানে কিভাবে রাজস্বটা নির্ধারণ হবে সেটা হস্তবুদ এই নামে, দুটি নামে পরিচিত ছিল। হস্ত ও বুধ ব্যবস্থায় কর্মচারীরা তারা গ্রাম পরিদর্শন করে জমিটা ভালো কি মন্দ সেটা বিচার করে রাজস্বকে নির্ধারণ করতেন। এর থেকে অপেক্ষাকৃত উন্নত ব্যবস্থা ছিল কানকুত বা দানাবন্দি ব্যবস্থা। এই ব্যবস্থাতে কি করা হতো, দড়ি মেপে বা পা ফেলে জমিটাকে মাপা হতো এবং তারপরে উৎপাদন দেখে রাজস্ব স্থির হতো। নাশক ছিল আরেকটি পদ্ধতি এবং আমালি খেওয়াত, আমালি জিনসি, সরবাস্তা, তাসখিস-ই নকদি, এগুলো ছিল কয়েকটি রাজস্ব নির্ধারণ পদ্ধতি। আর কানকুত ও ভাওয়ালি প্রথা, এই প্রথাতে আমরা দেখতে পাচ্ছি যদিও শস্যের পরিমাপে রাজস্ব সংগৃহীত হতো, তাও যারা সংগ্রহ করতেন তাদেরকে নির্দেশ দেওয়া ছিল যে তারা যেন কৃষকদের অনুরোধ করেন যে তারা যাতে নগদ মুদ্রায় রাজস্ব দান করেন। আর এই ভূমি রাজস্ব নীতিতে কৃষি কার্যকে উৎসাহ দান ছিল একটা বিরাট বিষয়, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলেছি। তার মধ্যে কি কি আমরা দেখছি, প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্বে ছাড় দিতেন সম্রাট, অভাবী চাষিকে তাকাভি ঋণ দিতেন এবং যে জমিতে নতুন আবাদ করা হতো, একটা নতুন জমি হয়তো তৈরি হলো, সেখান থেকে সবই নতুন জমিটি তৈরি হচ্ছে বলে কম রাজস্ব নেওয়া হচ্ছে।
আবার যদি অর্থকরী ফলন কেউ করতো তবে কম রাজস্ব নিত সরকার। যদি কোনো কূপটা মজে গেছিল, খারাপ হয়ে গেছিল, তাকে সংস্কার করেছে, তবে সে বছরের জন্য ঋণ মকুব করত। এবং চৌধুরী, প্যাটেল, মুকদ্দম তারা নিজেদের দায়িত্বে তত্ত্বাবধানে তাকাবি ঋণ দিতেন এবং তার জামিনদারও তারা হতেন। অর্থাৎ যদি সেই চাষি এই তাকাবি ঋণটা দিতে না পারত, তবে এই চৌধুরী, প্যাটেল, মুকদ্দমদের দিতে হতো। ভূমি রাজস্ব ব্যতীত অন্যান্য করও তারা নির্ধারণ করতেন। তার মধ্যে কোনো ব্যবসা বাণিজ্যের উপর কর, পথ কর, এই যে নানান রকম বিষয়গুলি এগুলো ছিল। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে এইটির যদি আমরা মূল্যায়ন করি ফিসকালে, তাহলে আমরা কি দেখব, দুটো মূল জিনিস আমরা দেখছি। যে সম্রাট, তিনি ছিলেন সাম্রাজ্যের একেবারে শীর্ষে, এবং সেক্ষেত্রে কেবল রাজনীতির দিকেই আমি মন দেব, আমি অর্থনীতির দিকে মন দেব না, আমি কেবল যুদ্ধই করব, প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করব না, এইটা যদি মুঘল সম্রাটরা করতেন, তাহলে এইভাবে একাধিক শতক ধরে মুঘল সাম্রাজ্য কিন্তু ভারতের বুকে টিকে থাকতো না। এবং তাহলে আমরা দেখছি জনহিতৈষী কার্যকলাপ করা, পদক্ষেপ গ্রহণ কিন্তু এই মুঘল সম্রাটদের একটা বিশেষ নীতি এবং ফিসকাল পলিসি, অর্থাৎ ভূমি রাজস্ব নীতি। এই ভূমি রাজস্ব নীতি যদি তার মধ্যে কোনো গলদ থাকতো, তবে কিন্তু কৃষি কার্যর অর্থাৎ ফলনও ভালো হতো না, এবং সেই অনুসারে উৎপাদন ভালো হতো না। অর্থাৎ এই উৎপাদনের জন্য কিন্তু কি দেওয়া হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে কৃষকদেরকে যে তোমরা উৎপাদন করো। এবং যদি কোনো কৃষক অভাবী হতেন, তাকে সরকারের থেকে তাকে অনুদান দেওয়া হতো বা ঋণ দেওয়া হতো। এবং যারা বিশেষ বিচক্ষণ ব্যক্তি বা গুণী ব্যক্তি থাকতেন, বা শেখ যারা ছিলেন, সৈয়দ যারা ছিলেন, তাদেরকে তারা অনুদান দিতেন। এবং এই যে রাজস্ব, এই রাজস্ব যে জমিগুলো থেকে উঠতো, সংগৃহীত হতো, এই যেগুলো অনুদান যে জমি, তার মধ্যে থেকে কিন্তু সেগুলো ছিল কিন্তু কর মুক্ত। আরেকটি বিষয় বিকেন্দ্রীভূত ব্যবস্থা, যেমন রাজনৈতিক ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে আমরা একটা বিকেন্দ্রীকরণ দেখতে পাচ্ছি। বিকেন্দ্রীকরণ না হলে, যে মৌর্য সাম্রাজ্য যে কারণে ভেঙে গিয়েছিল, বিকেন্দ্রীকরণ না হলে সম্রাটের পক্ষে এই যে সারা ভারতবর্ষ লক্ষ্য রাখা সম্ভব নয়। এই জন্য তিনি বিভিন্ন ক্ল্যান থেকে অভিজাতদের নিয়োগ করেছিলেন, এবং এই অভিজাতরা সম্রাটকে ডে টু ডে সমস্ত খবর সম্রাটকে দিতেন। অর্থাৎ সম্রাটের সঙ্গে তাদের একটা কমিউনিকেশন থাকতো। এই যে কমিউনিকেশন ব্যবস্থা, যে এখন যেমন গভর্নর স্টেট আর কেন্দ্রের মধ্যে তিনি একজন মিডিয়েটর, ঠিক সেই রকম ভাবে যে প্রদেশ এবং সম্রাটের মধ্যে মিডিয়েটর হিসাবে কিন্তু অভিজাতরা কাজ করতেন। তাহলে এই যে ফিসকাল নীতি বা নোবিলিটি, অর্থাৎ অভিজাতরা এবং রাজস্ব নীতি, এটি কিন্তু এগুলো প্রত্যেকটা মুঘল প্রশাসনের এক একটা হাত বলা যায়, এক একটা অঙ্গ। এই অঙ্গকে আমরা কিন্তু একটার থেকে একটা কেটে বাদ দিতে পারি না, এবং আমরা বলতে পারি না এটা হচ্ছে আইসোলেটেড আলোচনা। ফিসকাল নীতির সঙ্গে এই নোবিলিটি অভিজাতদের যেমন যোগ আছে, কারণ এই অভিজাতদেরই যেমন সমস্ত ডিপার্টমেন্টে যোগ্য দায়িত্ব দান করা থাকতো, ঠিক সেরকম রাজস্ব দপ্তরেও তাদের যোগ্য দায়িত্ব দান করা থাকতো, এবং সেখানে তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। এবং এই যোগ্যতা
তারা যতদিন প্রমাণ করেছেন ততদিন ভূমি রাজস্ব থেকে যা আয় হতো তা দিয়ে রাজকোষ পরিপূর্ণ হতো এবং তখন সেই মুঘল সাম্রাজ্য সমৃদ্ধ ছিল। কিন্তু অভিজাতদের মধ্যে যখন থেকে তাদের এথিক্যাল যে ভ্যালুস ধীরে ধীরে যখন নষ্ট হয়ে গেল, তার প্রভাব কিন্তু এই ভূমি রাজস্ব দপ্তরেও পড়ল। কাজে প্রত্যেকটি একটি অপরটির পরিপূরক। তাহলে কম্পোজিশন অফ নোবিলিটি অ্যান্ড ফিসক্যাল পলিসি, এই দুটো কিন্তু মুঘল প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আশা করি আমি এ বিষয়ে আলোচনা যা করেছি কিছুটা হলেও আপনাদের এ বিষয়ে আপনারা কিছুটা হলেও একটা কনসেপ্ট পেয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।